করি আজকে তো যেহেতু তোমরা মানে শুরু ইয়েতে এতটা বুঝবা না, হ্যাঁ রেকর্ডিং করতে পারো, সমস্যা নাই। তো আমি শুরু করে দিই, হ্যাঁ। ম্যাডাম আমরা অনেকে ক্লাসরুমের ইনভাইটেশন পাই নাই গুগল ক্লাসরুমে। কেন বাবা, আমি তো অর্পিতার সাথে কন্ট্যাক্ট করতে বললাম, তোমরা আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আমাকে ইমেল অ্যাড্রেস যারা যারা পাঠাইছো আমি তো সবাইকে অ্যাড করে নিচ্ছি। আমার তো মনে হয় 53 না 4 এর মতো আমার সাথে অ্যাড আছে গুগল ক্লাসরুমে। তোমাদের স্টুডেন্ট কতজন? ম্যাম আমাদের স্টুডেন্ট 60 আপ আই থিংক। 60 আপ। আচ্ছা, তুমি কি অ্যাড হইতে পারছো গুগল ক্লাসরুমে? ম্যাডাম আমি আপনাকে পরে মেইলও করছিলাম, আপনি মেইল করতে বলছিলেন যারা ইয়া করে। এ- হ্যাঁ হ্যাঁ, আমি তো অ্যাড করে নিছি তো। আমার কাছে আরো 4টা ইমেল অ্যাড্রেস আসছিল, আমি সবগুলো অ্যাড করে নিছি। আরো অর্পিতা পাঠাইছিল আরো 3টা, ওইগুলো আলাদা করে অ্যাড করে নিছি। আচ্ছা, তারপরে তুমি যেটা করবা, আমার কাছে ইমেল করছো তুমি, তোমার নামটা একটু বলো, আমি নোট করে রাখি, আমি চেক করব। সাদমান ওসমান। সাদনান উসমান। সাদমান ওসমান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চেক করে নিব, চেক করে তোমাকে এই করব, কনফার্ম করব। তার মানে শীটটা এখনো তুমি পাও নাই, যেহেতু গুগল ক্লাসরুমে ঢুকতে পারো নাই নাকি? আচ্ছা, যারা পাও নাই তাদের একটাই সলিউশন, সেটা হচ্ছে গুগল ক্লাসরুমে এন্ট্রি করতে হবে। ঠিক আছে? তো সেটার জন্য আবার আজকে আজকে সারা দিনে যারা যারা আমাকে, আমি সারা দিন আমার নেট অন রাখবো, তোমরা যারা যারা ইমেল করবা আমি সবার এন্ট্রি করে দিব এবং আজকের মধ্যে এটা কনফার্ম করবো। ঠিক আছে? কারো যদি এন্ট্রি না হয় আজকে আমাকে ফোন করে আবার কনফার্ম করবা। ঠিক আছে? ম্যাডাম যারা যারা পায়নি তারা চ্যাট বক্সে লিখে দিই ইমেল গুলো। হ্যাঁ হ্যাঁ, লিখে দাও। আমার তো, আমি এটাই বলছিলাম অর্পিতাকে, সবার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে আমি এন্ট্রি করে নিতাম। ও তো সবারটা কালেক্ট করতে পারে না, যাদেরটা কালেক্ট করছে আমি এন্ট্রি করে নিছি। আর বাকিগুলো ব্যক্তিগত ছেড়ে দিছিলাম, যে যার যেটা হয়তো কানেকশন কারোর সাথে, সবার সাথে তো আর থাকে না, সেই ইয়ে করে দিবে। তো চ্যাটে পাঠিয়ে দাও, আমি এড করে নিব, সমস্যা নেই। ওকে, তাহলে শুরু করি বাবা। আচ্ছা, আমার যে টপিকটা সেটা হইতেছে ইলেকট্রিক ফিল্ড, এবং ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টার 1, যেটা আমাদের দুটো চ্যাপ্টার করতে হবে। ওই দিন একটা বই সাজেস্ট করছিলাম আমি, ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 2, গিয়াসউদ্দিনের একটা বই। ঠিক আছে? এই বইয়ের চ্যাপ্টার 1টাই হইতেছে আমি যেটা তোমাদের শীট আকারে দিছি, সেটা হচ্ছে চ্যাপ্টার 1। সেই চ্যাপ্টারটার নাম অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড 1, আর যেটা ক্যাপশনটা সেটা হচ্ছে কুলম্বস ল এন্ড ইলেকট্রিক ফিল্ড। এইটা একবারে বেসিক, ইলেকট্রিক ফিল্ডের ম্যাডাম বেসিক বইটার জিনিস। নাম কি? বইটার নাম হচ্ছে ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 2। আমি যতদূর জানি আর কি, ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 1টা তোমরা 1 পড়ছো গিয়াসউদ্দিনে, মানে সাজেস্ট করার কথা তোমাদের ওই ম্যাডাম। নীল কাবার একটা বই ছিল, এটারই না পার্ট ম্যাম, ওই 2টা। যে ব্রিজলালের বইটা, ওই যে সুব্রমণিয়াম আর ব্রিজলালের একটা বই আছে না, ওইটা পড়ছিলাম। তোমাদের তো 1 আসলে অনেক কিছু ছিল, তো অনেকগুলো বই সাজেস্ট করতে হয়েছে হয়তো। আর ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 2টা হইতেছে শুধুমাত্র এই যে 1-2 এর জন্য, এখন এটার জন্য, কোর্সের জন্য। এই বইটার মধ্যে সব আছে। ম্যাম, এই বুঝছো? বইটা কি মানে পুরো সিলেবাসটাই কভার করবে না আরেকটা বই কিনতে হবে? হ্যাঁ হ্যাঁ, না না না, পুরো সিলেবাস কভার করবে, এটাই বলতেছি। এই বইটা কিনলে তোমার পুরো সিলেবাস কভার করবে, 2 দিন পর পরে আরেকটা বই কিনতে হবে এরকম কিছু লাগবে না। ম্যাডাম রাইটারের নামটা গিয়াসউদ্দিন না? গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন, GIASUDDIN, গিয়াসউদ্দিন আহমেদ। ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 2। বই থাকলে সুবিধা, বুঝছো? যখন এই যে আমি আজকে যেটা পড়াবো সেটা রিলেটেড অনেকগুলো ম্যাথ ওই বইয়ের প্রথমের দিকে আছে, অনেকগুলো ম্যাথ, এগুলো প্র্যাকটিস করতে হবে। ম্যাথ কিন্তু পরীক্ষায় মাস্ট আসবে, মানে প্রত্যেকটা কোর্সের ইয়েতে যেটা হয় আর কি, মানে কন্টেন্টের সাথে সাথে আমাদের ম্যাথ থাকবে। আচ্ছা, তো আগে শুরু করে ফেলি। আচ্ছা, প্রথমে আমরা মানে ইন্ট্রোডাকশন, যেহেতু এই চ্যাপ্টারে, ইন্ট্রোডাকশনের জিনিস হইতেছে ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। ইলেকট্রিক ফিল্ডের সাথে যে দুইটা ল খুবই রিলেটেড, এটা হচ্ছে ওহমস ল আর কুলম্বস ল। ঠিক আছে? এই দুটা ল তোমরা পড়ে আসছো ইন্টারমিডিয়েটে, তাও আমি বেসিকটা বলতেছি। কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস হয় সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা ভোল্টেজ ডিফারেন্স বা পটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে? ভি ইকুয়াল টু আইআর, ফেমাস ল এটা, একবারে ক্লাস 8 থেকে তোমরা পড়ে আসছো। ঠিক আছে? আইটা হইতেছে যেটা কারেন্ট, ভিটা হইতেছে ভোল্টেজ, আর আরটা হইতেছে রেজিস্ট্যান্স। ঠিক আছে? তো এটা জাস্ট লটা, লয়ের যে পরবর্তীতে এটা ইউজ করে যে অঙ্ক করা, এগুলো তোমরা করে আসছো, এগুলো অঙ্ক প্র্যাকটিসের কিছু না, এত শুধু অঙ্ক আমি দিব না পরীক্ষায়। ঠিক আছে? তাও যদি জানো কোনটা কি, আই হইতেছে কারেন্ট, ভি হইতেছে ভোল্টেজ ডিফারেন্স, আর আর হইতেছে রেজিস্ট্যান্স। এই ভ্যালুগুলো দেওয়া থাকলে যে কোনো 3টা ভেরিয়েবল যদি থাকে, 2টা ভেরিয়েবল দিয়ে দিবে অঙ্কের মধ্যে, আর একটা ভেরিয়েবল তোমাদের সূত্র থেকে বের করতে হয়। আচ্ছা, তারপরে আসো কুলম্ব ল। কুলম্ব ল হইতেছে, আমি ইংলিশে লিখে দিছি, আমি বাংলাটা তোমাকে বলি।
একবারে পয়েন্ট টু পয়েন্ট বাংলা বলতেছি। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন বিটুইন দ্য 2 পয়েন্ট চার্জেস, মানে হচ্ছে দুইটা পয়েন্ট চার্জের আকর্ষণ এবং বিকর্ষণ বল, এই চার্জ দুইটার প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশনের ডাইরেক্টলি প্রপোর্শনাল এবং তাদের মধ্যকার যে দূরত্ব তাদের স্কয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শনাল হইতেছে ডাইরেক্ট, আর ইনভার্সলি প্রপোর্শনাল হইতেছে 1/, এটা সবসময় মনে হয় যে কোনো জিনিস ইনভার্সলি প্রপোর্শনাল মানে হইতেছে 1/, সেটা ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন। তাহলে আমাদের সিনারিওটা কি দাঁড়াচ্ছে, অ্যাট্রাকশন ও রিপালশন, তার মানে করবে, আর যদি বিপরীত ধ্বনি ফোর্স তাহলে আকর্ষণ করবে মানে অ্যাট্রাকশন ফোর্স, আর বিপরীত ধ্বনি হইলে রিপালসিভ ফোর্স। আচ্ছা, তাহলে ফোর্সটা আমরা এফ দিয়ে আইডেন্টিফাই করি, প্রপোর্শনাল টু Q1 Q2, মানে হইতেছে দুইটা পয়েন্ট চার্জের ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর নিচে থাকতেছে আর স্কয়ার, তার মানে তাদের ডিসটেন্সের স্কয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে ব্যাপারটা? একজন একটু রেসপন্স করলেই হবে আমাকে, ঠিক আছে? যে কোনো একজন একটু আনমিউট করে থাকো, সে আমাকে একটু রেসপন্স করলেই হবে। আচ্ছা, তারপরে দেখো যে কোনো জিনিসের যখন প্রপোর্শনাল সাইন থাকে তখন কি হয়, সেটা উঠায় দিয়ে আমাদের একটা কনস্ট্যান্ট ইউজ করতে হয়, তাই না? তাহলে এই জায়গায় আমরা কনস্ট্যান্ট ইউজ করলাম কে, এই কে একটা ভ্যালু আছে, ভ্যালুটা হইতেছে 1/4πε0। এই ইলেকট্রিক ফিল্ডের জন্য সবসময় এই ভ্যালুটা ব্যবহার করা হয় বলে এটা কনস্ট্যান্টের ভ্যালু একবারে বের করে দেওয়া, বেরটা হইতেছে 8.99 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। এই জায়গায় 1 এর ভ্যালু আলাদা করে রাখা আছে, 4 তো 4ই, পাই এর ভ্যালু আলাদা করে জানো 3.14, আর এই যে এপসাইলন নট যেটা এটা হইতেছে পারমিটিভিটি, এটাও একটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? এটার ভ্যালুটা হইতেছে 8.85 × 10⁻² কুলম স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। এই ভ্যালুটা দিয়েও কিন্তু তুমি পুরাটা যদি ক্যালকুলেট করো তোমার কিন্তু 1/9 নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। তো কোনো অঙ্কে যদি ডাইরেক্ট প্রপোর্শনাল কনস্ট্যান্ট দেওয়া থাকে, এরকম সূত্র ডাইরেক্ট থাকে, তখন তো এটার ভ্যালু ডাইরেক্ট বসায় দিবা। আর যদি আলাদা করে দেওয়া থাকে, পারমিটিভিটি উল্লেখ করে কোনো অঙ্ক থাকে, তখন কিন্তু এপসাইলন নটের ভ্যালুটা তোমার জানতে হবে, ঠিক আছে? তো এই বইয়ের মধ্যে এগুলা সব এপসাইলন নটের ভ্যালু সহ একবার অঙ্ক করে দেওয়া আছে। তিনটা জিনিস বের করার আসতে পারে অঙ্কে, একটা হচ্ছে যে কোনো একটা চার্জ দেওয়া থাকলে আরেকটা চার্জ বের করা থাকতে পারে, ডিসটেন্স বের করা থাকতে পারে, অথবা পারমিটিভিটি যেটা কনস্ট্যান্ট ভ্যালু সেটাও বের করার অঙ্ক একটা থাকতে পারে, ঠিক আছে? তো যদি তোমরা বইটা আগামী ক্লাসে মানে কারো কাছে থাকে অ্যাটেন্ড করতে পারো, তাহলে एग्जांपल 1.1, 1.2 আর 1.3 এই তিনটা অঙ্ক যদি আমরা করে ফেলি, তাহলে মোটামুটি এই যে কুলম্ব ল রিলেটেড যে আমাদের অঙ্কগুলো আছে এগুলো এটার মধ্যে আছে, ঠিক আছে? एग्जांपल 1.1, एग्जांपल 1.2 আর एग्जांपल 1.3, ঠিক আছে? জি ম্যাম। এখন আসি মেইন জিনিস, ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। নরমালি চিন্তা করো যে কোনো একটা জিনিস বা যে কোনো একটা চার্জ যদি আমরা রাখি, তো একটা চার্জ দিয়ে কিন্তু আমরা সেটা আকর্ষণ বা বিকর্ষণ বল মেজার করতে পারবো না। তো আমাদের কি করতে হবে, আরেকটা পয়েন্ট চার্জ আনতে হবে। আরেকটা পয়েন্ট চার্জ আনার যতটুকু এরিয়া পর্যন্ত, ধরো আমি সেম পয়েন্ট চার্জ আনলাম, মানে দুটোই পজিটিভ, তাহলে কি হবে, বিকর্ষণ বল দেখাবে। আর যদি আমি একটা পজিটিভ থাকে আরেকটা নেগেটিভ আনি, তাহলে কি হবে, আকর্ষণ বল শুরু করবে। তো এই যতটুকু এরিয়া পর্যন্ত একটা পয়েন্ট চার্জ আনার পরে যে ফোর্সটা মানে যে ইয়েটা চার্জটা আমাদের থাকে, সে আকর্ষণ বা বিকর্ষণ বল যে কোনো একটা শো করে যতটুকু এরিয়া জুড়ে, সেই এরিয়াতে হইতেছে ওই চার্জের ইলেকট্রিক ফিল্ড। দেখো আমি কি লিখছি, the electric field is a vector field. It consists of a distribution of vector path in the region around the charged particle, creates the attraction or repulsion force. একটা চার্জ পার্টিকেল যতটুকু জায়গা জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল শুরু করবে, সেটা ভেক্টরিয়াল পদ্ধতিতে বের করাটাই হইতেছে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তো যে টোটাল এরিয়াটা, হ্যালো হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাডাম বলেন। সাউন্ডের ডিস্টার্ব শুনে, আচ্ছা আচ্ছা, তো এই যে টোটাল এরিয়াটা, এই টোটাল এরিয়াটা কিন্তু একটা সার্কুলার এরিয়া, ঠিক আছে? মানে টোটালটা কিন্তু গোলাকার। এই জন্যই কিন্তু আমাদের যে সূত্রের মধ্যে 1/4π এই জিনিসটা আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন ডাইরেক্ট ইলেকট্রিক ফিল্ড বের করার যে মেইন সূত্র সেটা হচ্ছে E = F/Q। E হইতেছে ইলেকট্রিক ফিল্ডের সিম্বল, F হইতেছে ফোর্স,
আর কিউটা হইতেছে যে চার্জটাকে নিয়ে আমরা কাজ করতেছি সেই চার্জটা। এখন যদি আমরা ইলেকট্রিক ফিল্ড আর চার্জ ডেনসিটি এই দুটার মধ্যে রিলেশন বের করতে চাই, তাহলে ইলেকট্রিক ফিল্ড শুধু ই সমান সমান এফ বাই কিউ থাকলে হবে না, এফ এর জায়গায় কি করতে হবে, এফ সমান সমান আমরা কুলম ল থেকে যে সূত্রটা জানি 1/4πε0 q1 q2 বাই r স্কয়ার, এফ এর জায়গায় এই ভ্যালুটা বসাইতে হবে। ঠিক আছে, এই ভ্যালু বসানোর পর আমাদের ই সমান সমান হয়ে গেল কি 1/4πε0 কিউ, এই যে কিউ নট বা কিউ ওয়ান যেটাই ধরি না কেন একটা একটা কিউ তো কাটা যাবে, একটা 50 তো কাটা যাবে, ঠিক না? তাহলে আমাদের ইকুয়েশন আসতেছে ই ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। আচ্ছা, এখন হইতেছে ইলেকট্রিক ফিল্ডের সাথে চার্জ ডেনসিটির কি রিলেশন। চার্জ ডেনসিটি আগে এই জিনিসটা কাকে বলে যদি জানি, দা চার্জ পার ইউনিট এরিয়া অফ দা সারফেস অফ দা কন্ডাক্টর ইজ কল্ড চার্জ ডেনসিটি। নরমালি যদি আমি তোমাদের বুঝাই তাহলে বুঝাইতে হবে, ধরো একটা রুমের মধ্যে 60 জন স্টুডেন্ট আছে, আরেকটা সেম এরিয়ার রুমের মধ্যে 80 জন স্টুডেন্ট আছে, তাহলে ডেনসিটি কোথায় বেশি? যে জায়গায় 80 দ্বিতীয় একই রুমে। এরিয়া বাট 80 জন স্টুডেন্ট আছে সেই জায়গায়, হ্যাঁ হ্যাঁ সেটাই। তো এরকম করে যত সংখ্যক আমার চার্জ থাকবে, এরিয়া যদি সেম থাকে তাহলে চার্জ ডেনসিটি সেই এরিয়াটা সেম রেখে সেভাবে ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, তো চার্জ ডেনসিটি বের করার একবারে পারফেক্ট এটা হইতেছে চার্জ পার ইউনিট এরিয়া। ঠিক আছে, যতটুকু চার্জ থাকবে সেই ডিভাইডেড বাই এরিয়াটাই মানে হচ্ছে চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি সিম্বলটা ওই জায়গায় সেটা আমি দিয়ে দিছি, এটা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া, এরিয়াটা হইতেছে 4πr স্কয়ার, যেহেতু সার্কুলার টোটালটা। ঠিক আছে, আচ্ছা, তো সেইটা থেকে আমরা কিউ এর ভ্যালু বের করে যদি যে ই সমান সমান যে ইয়েটা আছে ইকুয়েশনটা আছে 1/4πε0 কিউ বাই আর স্কয়ার, এই জায়গায় কিউ এর ভ্যালুটা বসায় দিলে কাটাকাটি করে যেটা আসে ই সমান সমান কি যেন বলে সিগমা বাই এপসাইলন নট। এটা হইতেছে চার্জ ডেনসিটির সাথে ইলেকট্রিক ফিল্ডের রিলেশন। এই জন্যই আগে বলছিলাম যে এপসাইলন নট মানে হইতেছে পারমিটিভিটি, যে মিডিয়ামটা আমরা ইউজ করব সেইটার যে প্রপার্টি সেটাই হইতেছে এপসাইলন নট। তো এই চার্জ ডেনসিটি বের করার যদি অঙ্ক থাকে তাহলে এপসাইলন খাতা কলম রাখে, আমি শীটে আসলে এপসাইলন নটের ভ্যালুটা আমি দিয়ে দেই নাই, যদি খাতা কলম থাকে একটু লিখে ফেলো, বইয়ে আছে। এপসাইলন নটের ভ্যালুটা হইতেছে 8.854 ইনটু 10⁻⁻12, এই ভ্যালুটা একটু লিখে রাখো। আর বই কিনে ফেললে তো অসুবিধা নেই, বইয়ের মধ্যে আছে সেটা। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের বের করতে হবে একটা পয়েন্ট চার্জের পটেনশিয়াল ডিফারেন্স, যেটা পটেনশিয়াল ডিফারেন্স মানে হইতেছে ভোল্টেজ ডিফারেন্স। কারেন্ট যেহেতু থাকবে সেটাতে ভোল্টেজ ডিফারেন্স আসবেই, ভোল্টেজ ডিফারেন্সের ভিআই আর ভিএফ, ফাইনালটা হইতেছে ভিএফ আর ইনিশিয়ালটা হইতেছে ভিআই। তাহলে ফাইনাল থেকে ইনিশিয়ালটা আমরা যদি বাদ দেই তাহলে যে ভ্যালুটা আসে সেটাই হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। এই জন্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করে চিত্র দিয়ে তোমাদের ই এর ভ্যালু বসানো হয়েছে, বসে তোমাদের ইলেকট্রিক ফিল্ডের সাথে পটেনশিয়াল ডিফারেন্সের যে রিলেশন সেটা বের করা হয়েছে। একবার সেম জিনিস, ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা করে আসছো, কোন জিনিস ডিফারেন্সিয়েশন করতে হলে সেটার যে কনস্ট্যান্ট পার্টটা থাকে সেটা বাইরে চলে আসে। তাহলে এই জায়গায় আমাদের কনস্ট্যান্ট পার্ট হইতেছে 1/4πε0। আমরা যে চার্জটা নিছি সেটাও কনস্ট্যান্ট, কতটুক দূরত্বে রাখবো না রাখবো সেটাই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য 1/r² ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতরে রেখে বাকি টোটাল পার্টটাই দেখো বাইরে চলে আসছে, q/4πε0। আচ্ছা, আর এর ভ্যালুটা যেটা 0 থেকে ইনফিনিটি মানে অসীম দূরত্ব পর্যন্ত নেওয়া হয়েছে, এটার ভ্যালু বসে ডিফারেন্সিয়েশন করে ভি সমান সমান মানে পটেনশিয়াল ডিফারেন্স সমান সমান আসছে। আচ্ছা, এই জায়গায় একটু ভুল আছে বাবা, একটু কারেক্ট করে নাও তোমরা। ভি সমান সমান শীটের মধ্যে লেখা q/4πε0 q/r², এটা কিউ না, এটা 1/4πε0 q/r হবে লাস্টেরটা, একটু খেয়াল করো। কেউ একটু কথা বলো যার কাছে শীটটা আছে, জি ম্যাম। টাইপ করতে গিয়ে ভুল আসছে। লাস্টটা নেই। ভি সমান সমান, হ্যাঁ ভি সমান সমান 1/4πε0 q/r হবে, এটা 1 হবে। ভি সমান সমান একবারে সবার লাস্টে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু রিং এর ঠিক উপরের লাইনটা। আর যদি কেউ লিখতে চাও তাহলে কিউটা উপরে দিয়ে q/4πε0r ডাইরেক্ট লিখে ফেলতে পারো। ঠিক আছে, কারেকশন করছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এরপরে আসি
তিনটা জিনিস আমাদের বের করতে হবে। শুধু ইলেকট্রিক ফিল্ড কাকে বলে জানলাম, চার্জ ডেনসিটি জানলাম, ইলেকট্রিক ফিল্ড বের করা অঙ্ক জানলাম, চার্জ কিভাবে বের করতে হয়, ডিসটেন্স কিভাবে বের করতে হয়, সব জানলাম। কিন্তু আসলে প্র্যাকটিক্যাল জিনিসটা হইতেছে যে তোমাদের আসলে যারা ইঞ্জিনিয়ার তারা আসলে কেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ো? কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াই হইতেছে ইঞ্জিনিয়ারিং করতে পারবা, মানে প্রকৌশল বিদ্যা হইতেছে অ্যাপ্লিকেশন অফ সায়েন্স। তাহলে অ্যাপ্লিকেশন যদি না জানি, ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞা জানি তো আমার লাভ নাই, ঠিক না? অ্যাপ্লিকেশনটা হইতেছে যে কোনো একটা রিং এর কিভাবে ইলেকট্রিক ফিল্ড বের করবা, একটা লম্বা তার থাকলে কিভাবে ইলেকট্রিক ফিল্ড বের করবা, একটা ডিস্ক থাকলে কিভাবে সেটা ইলেকট্রিক ফিল্ড বের করবা। তারপরে এক জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড দুইটা থাকে, কোনো একটা পোরশনে যদি ইলেকট্রিক ফিল্ড দুইটা ক্রিয়েট হয়, সেটাকে ইলেকট্রিক ডাইপোল বলে, সেই রকম হইলে কিভাবে ইলেকট্রিক ফিল্ড বের করবা, এটাই আসলে ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের পড়ার কাজ, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন আমরা তিনটা পড়বো। একটা হইতেছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ রিং, ওয়্যারের ইলেকট্রিক ফিল্ড বের করা শিখবো, আর একটা ইলেকট্রিক ডাইপোল। এই তিনটা আমরা বের করব। এই তিনটা কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় যে কোনো একটা আসবে। আচ্ছা, প্রথমে শুরু করি একটা রিং এর কিভাবে বের করব। রিং মানে কি? জিনিসটা সার্কুলার। আচ্ছা, সার্কুলার জিনিসের দেখো আমি একে যে দূরত্বে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হইছে সেই পয়েন্টটা আমরা পি ধরে নিছি, ঠিক আছে? আর যে সার্কুলার ডিস্কটা নিছি এটার যে সেন্টার থেকে রেডিয়াস পর্যন্ত যে দূরত্বটা, সেটা যে 0 থেকে এরকম করে ডিএস দিয়ে দিছি। আর সেই সারফেস থেকে যে পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হইছে, এইটা যে জায়গাটা, এটাকে বলা হয় ডিসটেন্স, দূরত্ব মানে আমরা আর দিয়ে আইডেন্টিফাই করি, ঠিক আছে? সেটা আর সমান সমান দেখো দিছি √x² + s², ঠিক আছে? এখন এটা আমি কেন দিলাম? আমি তো আন্দাজে দিতে পারবো না, প্লাস হইতেছে এই চিত্রে যা লিখবা সেটাই কিন্তু পরবর্তী ইকুয়েশনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এগুলো হইতেছে অনেকটা সম্পাদ্যের মতো। সম্পাদ্য আমরা কি করি, একটা চিত্র এঁকে যে কোনো জিনিস ধরে নেই, সেই অনুযায়ী সেটা লিখে প্রকাশ করি। আচ্ছা, রিং যেহেতু আমরা কি লিখে নিলাম, দেখো উই রিপ্রেজেন্ট দ্য রিং অ্যাজ মেড আপ এ স্মল সেগমেন্ট ডিএস এট শোন ইন দ্য ফিগার। স্মল সেগমেন্ট কেন নিলাম? কারণ টোটালটা একসাথে তো বের করা সম্ভব না। আমরা যদি পার্ট ছোট ছোট অংশে ডিস্কটাকে ভাগ করে নেই, তাহলে কিন্তু আমরা এই যে ইন্টিগ্রেশন করে, ডিফারেন্সিয়েশন করে এগুলা সামেশন করতে পারি, ঠিক না? যোগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমরা স্মল সেগমেন্টে ভাগ করে নিলাম ডিএস করে। আর যে রিংটা নিলাম এটা কিন্তু চার্জ রিং, চার্জিত যে রিংটা নিলাম সেটার চার্জ দিলাম আমরা কিউ। আচ্ছা, যেটা দিলাম সেটা হচ্ছে কিউ। ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা হচ্ছে ই। তো আমরা ডাইরেক্ট ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন থেকে কি পাই? ই সমান সমান 1/4πε0 চার্জ বাই ডিসটেন্স স্কয়ার। এই জায়গা চার্জটা হচ্ছে কিউ, নিচে আমরা ক্যাপিটাল কিউ, এজন্য ক্যাপিটাল কিউ ইউজ করলাম। তাদের মধ্যকার ডিসটেন্স আমরা কি নিছি? আর, চিত্রে আর নিছি না, এজন্য এটা r² দিলাম, ঠিক আছে? কেউ একজন একটু থাকো আমার সাথে রেসপন্স করার জন্য। আচ্ছা, এখন দেখো r² এর ভ্যালুটা আমাকে বসাইতে হবে, ডিসটেন্সের ভ্যালুটা। চিত্র থেকে দেখো r² টা আমরা কি পাইছি? x² + s²। এটা কিভাবে আসছে? ম্যাডাম রুট আর স্কয়ার কাটাকাটি গেছে। চিত্রটা দেখো, এটা একটু অতিভুজের মতো দিছে, অতিভুজ স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তার মানে অতিভুজের যে জায়গাটা, পাইথাগোরাস থিওরেম। হ্যালো, চিত্র দেখো, ম্যাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান হইতেছে অতিভুজ স্কয়ার। আমরা তো অতিভুজ স্কয়ার দিলে এদিকে স্কয়ার রুটে করে রোটোবারটা কাটা চলে গেছে, এটা তো বুঝছোই। আর দেখো মাঝখানে যে জায়গাটা ডিএস আর সেন্টার থেকে যে জায়গাটা, তাহলে এই জায়গাটা আমরা কি ধরে নিছি? এ ধরে নিছি। এটা কিন্তু আমার চিত্রতে আসে না, এটা এ বানায় ফেলো। এই জায়গাটা হইতেছে এ। ও থেকে আমি ডিএস যে পর্যন্ত ডিস্কটা দূরত্ব নিছি এ। সেটা হ্যাঁ হ্যাঁ, সেন্টার পয়েন্ট থেকে ডিএস পর্যন্ত যে লম্বাটা টানছি এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? এইটুক জায়গা হইতেছে এ, এটাতে এ লিখে নাও। তাহলে a² + x², এই দুটো মিলিয়ে হইছে ডিসটেন্স স্কয়ার, মানে হচ্ছে x² + s², অতিভুজ স্কয়ারটা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো আমাদের যে dx করে কেন বের করতে হবে? কারণ টোটালটা আমরা একসাথে বের করতে পারবো না, স্মল সেগমেন্টে বের করতে হবে, এজন্য ডি দিলাম, dx দিলাম। আর এটা ডাইরেক্ট সূত্র হইতেছে ইলেকট্রিক ফিল্ড বের করা, ডিই cos θ। ডিই মানে হইতেছে ই এর ভ্যালুটা বসালে, ই এর ভ্যালু ইলেকট্রিক ফিল্ড আগেই বের করে রাখছি, আর নতুন আসছে cos θ। যদি আমরা cos θ নেই, cos θ মানে কি? cos θ মানে ভূমি বাই অতিভুজ। এদিকে ভূমিটা কত? এক্স
লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ। এই জায়গায় ভূমি হইতেছে এক্স, আর আমাদের টাইপিং এ কি আরো ভুল আসছে এটা? ডি স্কয়ার এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ভূমি বাই অতিভুজ। ভূমি এই যে এইটা উপরে দেখো, এটারও টাইপিং এ ভুল আসছে, এটা কিন্তু এক্স হবে। এটা উপরে দেখো আর আসছে না, আর বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার। হ্যালো, শুনতে পাচ্ছ? যে কোনো একজন একটু কথা বলো। জি ম্যাম। শীটে দেখো এটা আর না, এটা এক্স হবে কিন্তু। ভূমি বাই অতিভুজ, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার আসবে। একটু ঠিক করে নাও এটা। জি ম্যাম, 4 নম্বর পেজের প্রথমে। হ্যাঁ, 4 নম্বর পেজের প্রথম লাইনটা, ইয়েস। আচ্ছা, সেই অনুযায়ী তাহলে ওই জায়গায় আবার আরই আসতেছে, আর নিচের দুটো আমাদের ক্যালকুলেশন করলে 3/2 আসে, 3/2 ঠিক আছে। উপরে শুধু হবে x কিউ, উপরে একটা কি করে ফেলে, সবগুলোতে x হবে, ঠিক আছে। x কিউ বাই নিচে x স্কয়ার প্লাস x স্কয়ার রুট ওভার 3/2, মানে শুধু 3/2 রুট আর ইয়ে তো কাটাকাটি করে আমাদের হাফ প্লাস স্কয়ার যোগ করে আমাদের 3/2 আসছে, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে দেখো জি। একটা লম্বা ওয়্যারের চার্জ ডেনসিটি আমরা ধরে নিছি ল্যামডা, ল্যামডা থেকে শুরু করে সেম ভাবে এটা যেহেতু দুইটা ডিরেকশন, এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন দুইটাই আছে, চিত্র থেকে বুঝে গেলে ম্যাথমেটিক্যাল তোমরা একটু জাস্ট পড়লেই বুঝবা। তারপরে সেম ভাবে ইকুয়েশন করে cos থিটা বের করে ডিফারেন্সিয়েশন করে করে এই জায়গায় এক্স যেহেতু ডাইরেক্ট দেওয়া নাই, এজন্য x সমান সমান ধরে নেওয়া হয়েছে, ওয়াই tan থিটা ধরে সেটা করা হয়েছে। বইটা থাকলে তোমরা ইজিলি এটা আরো ইয়ে করতে পারতা, বুঝতে পারতা। x সমান সমান ধরে নেওয়া হয়েছে y tan থিটা, এরকম করে টোটাল ডিফারেন্সিয়েশনটা করা হয়েছে। তোমরা এটা পড়ে দেখছো একবার বাসায় ওয়্যারটা? জি ম্যাম। সার্কুলার ডিস্কটা যদি বোঝা যায় সেম ভাবে ওয়্যারটা করা, আর এইটারই জাস্ট একটা মডিফাই ভার্সন হইতেছে ইলেকট্রিক ডাইপোল, মানে একটা পোল থাকলে যা হয় ওটা কিন্তু ওই যে ওয়্যারটা তোমরা পড়লেই পারবা, টোটালি ম্যাথমেটিক্যাল, বুঝছো? ডাইপোলে তো ম্যাম তারপরে যদি লব্ধি না হিসেব বুঝো নেক্সট করা ক্লাসে হয়। আমাকে জিজ্ঞাসা করবা। হ্যাঁ ডাইপোলে বলো। তো লব্ধি হিসেব করা হয়, আলাদাভাবে দুইটা নিয়ে তারপর লব্ধি নেওয়া হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাইপোলের ক্ষেত্রে ডাইপোল মানে দুইটা পোল, দুইটা পোলের জন্য আমাদের এই জায়গায় একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হইতেছে আমাদের কিন্তু ম্যাগনিটিউডটা সেম নিতে হবে, যে চার্জ দেব সেটার ম্যাগনিটিউডটা সেম, কিন্তু চার্জের সাইন থাকবে ডিফারেন্ট, মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হইতেই হবে, ঠিক আছে। কন্ডিশন একটা ম্যাগনিটিউড সেম, মানে আমি যদি চার্জ নেই যেটা ভ্যালু নিব সেটা ভ্যালুটা সেম। এই জন্য দেখো দুইটাই কিন্তু কিউ লেখা, দুইটাই কিউ মানে সেম ম্যাগনিটিউড বাট ডিফারেন্ট সাইন, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এবং সেম দূরত্বে থাকতে হবে। দেখো সেন্টার পয়েন্ট থেকে প্লাস কিউটাও এ দূরত্বে, সেন্টার পয়েন্ট থেকে মাইনাস কিউটাও একই দূরত্বে, তার মানে তাদের মাঝখানে দুইটার দূরত্ব হইলো কি 2a। পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের মাঝখানে টোটাল দূরত্ব হইতেছে 2a। এই জন্য আমি একবারে শর্টকাট করে লিখে দিছি নেগেটিভ এন্ড পজিটিভ চার্জ অফ ইকুয়াল ম্যাগনিটিউড placed at distance 2a apart. This configuration is called electric dipole. ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে দুইটা পোল একসাথে পি পয়েন্টে মিলিত হয়েছে, তার মানে এই জায়গায় টোটাল ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, E1 আলাদা করে বের করতে হবে, E2 আলাদা করে বের করতে হবে, এই দুইটা যোগ করে যা আসবে সেটা হবে টোটাল ইলেকট্রিক ফিল্ড, মানে E সমান সমান হচ্ছে E1 প্লাস E2। চার্জ যেহেতু ম্যাগনিটিউড যেহেতু সেম, তাহলে আমাদের E1 আর E2 সেম, তাহলে আমি যদি ই এর ভ্যালু বের করা জানি, তার মানে হইতেছে ই এর জায়গায় E1 দিয়ে দিব, E2 দিয়ে দিব, ভ্যালু সেম 1/4πε0 চার্জ বাই ডিসটেন্স স্কয়ার। চার্জ তো কিউ, ডিসটেন্স তো এটারও ডিসটেন্স সেম, অতিভুজ স্কয়ারের থেকে এরকম করে আসছে, তাহলে s স্কয়ার প্লাস r স্কয়ার। সেম ভাবে 2e1 এখন cos থিটা বসাইতে হবে, এই cos থিটাও দেখো আমি চিত্রকে দিয়ে দিছি, এই জায়গায় ভূমি প্লাস অতিভুজ কোনটা হবে, ঠিক আছে। সেইভাবে এটার ভ্যালু বের হয়ে আসছে 2a3/4πε0 s স্কয়ার প্লাস r স্কয়ার 3/2, একবার সেম রিং এর মতো করে যেরকম মানে ক্যালকুলেশন করাটা টোটালি সেম, ঠিক আছে। তো আমার যেটা মনে হয় আমি কি আবার স্ক্যান করে পাঠাবো যাতে তোমাদের প্রিন্ট আউট করতে সুবিধা হয়, কারণ প্রিন্ট আউট না করে একবার যদি না পড়ো তাহলে আসলে বেসিকটা মানে এই চ্যাপ্টারটা একদিনই পড়ে শেষ করে ফেলতে পারবে যদি তুমি প্রিন্ট আউট করে বের করে ফেলো, ঠিক আছে। তো আমি কি আবার ঠিক পাঠাবো আছে scan করে দিলে এটা? ভালো হবে ম্যাডাম, জি ম্যাডাম, আবার দিয়ে দিন। দিলে দিলে ভালো হবে।
হ্যাঁ, তাহলে তুমি একটু যদি কপি করে বের করে না 5-6টা পেজ তো প্রিন্ট আউট করে নিলে সবসময় ল্যাপটপের স্ক্রিনে বসে পড়লে দেখো চোখের সমস্যা হবে, বুঝছো? তাহলে আমি এখন যেটা করব, এখন যে ভুলগুলো আছে এই যে কিউ এর জায়গায় আর চলে আসছে এরকম টাইপিং এ কিছু ভুল আসছে না, জি ম্যাম। তো এইগুলো আমি কারেকশন করে তাহলে এখন তোমাদের স্ক্যান কপি আমি পাঠাবো। তাহলে আগেরটা আর প্রিন্ট করার দরকার নাই, এখন নতুন আমি যেটা পাঠাবো, দেখো আমি নিজেও তো এতটা পড়ি না, এখন পড়তে গিয়ে কিন্তু আমিও ভুলগুলো পাইছি, ঠিক না? তো এখন কারেকশন করে আমি যেটা পাঠাবো এটা প্রিন্ট করবা, ঠিক আছে? ঠিক আছে। ম্যাডাম এক্সাম্পল গুলো জি, ma'am. পাঠিয়ে দিলে সুবিধা হতো। তাহলে বইয়ের ছবি তুলে পাঠাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এগুলো ma'am. টাইপ করে অঙ্ক লেখাটা তো কষ্টকর, আমি বই তাহলে আমাদের তো ছবি ম্যাম, তুলে- হ্যাঁ বলো বাবা। আমরা তো একটু এখন বাইরে আছি, যে ধরুন মানে বইটা কেনাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, সব জায়গায় তো বইগুলো হ্যাঁ, আমি পাওয়া বুঝি, যাচ্ছে না। আমি সেটা বুঝি। তুমি যে তোমরা যে 32 জন স্টুডেন্ট কানেক্ট হইছো, আমার কাছে কিন্তু এটাও অনেক বেশি লাগে, সত্যি কথা যেটা। কারণ এই জি ম্যাম। পজিশনে থাকে আর সবারই তো মানে অনেকের বাসারই হয়তো এফোর্ড নাই এত নেট তোমাদের ইউজ করাবে, তারপরে ওই সব জায়গায় নেট অ্যাভেলেবলও না, অনেকে গ্রামের বাড়িতে আছে। তো এই জন্য আমি তোমাদের একবারও কিন্তু অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো কথা বলি না, খেয়াল করে দেখবা। কারণ অনেকে হয়তো সামর্থ্য নেই, অনেকে হয়তো গ্রামের বাড়িতে আছে, সে অ্যাটেন্ড করতে পারবে না। অ্যাটেন্ডেন্স নিয়ে কিন্তু আমি একবারও কথা বলতেছি না যে তোমাদের অ্যাটেন্ডেন্স দিব আর পাস না করলে এই হবে সে হবে, এই জন্য আমি এগুলো বলি না। তো যতটুকু পারো আর কি করতে, ঠিক আছে? তো আমি তোমাদের ছবি তুলে পাঠিয়ে দিব এক্সাম্পল গুলো, আচ্ছা আর এই শীটটা ম্যাডাম, স্ক্যান করে পাঠাই। ম্যাডাম যদি বইটা কিনি তাহলে তো আর প্রিন্ট আউট করার দরকার নাই, তাই না? হ্যাঁ, বইটা যদি কোনো প্রিন্ট আউট করার দরকার নাই, তবে বই থেকে বই একটু ডিটেলস বেশি করে লেখা, আর আমি যে শীটটা বানাইছি এটাতে একটু শর্টকাট করে দিচ্ছি 5 পেজে, বইয়ে আরো বিশাল ডিটেলস করে দেওয়া, বুঝছো? আর তোমাদের তো এই যে 10 মার্কের কোশ্চেন হবে, তো এ বি সি করে একটা কোশ্চেন ইচ্ছা করলেই মানে আমি 8-10 মার্ক দিতে পারবো না, 5-6 এর বেশি মার্ক দেওয়ার আমার অপশন নাই, এই জন্য আমি একটু ছোট করে লিখে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়, এটাই, আর কোনো পার্থক্য নেই। জি ম্যাডাম। তোমরা যেটাই ফলো করো তোমাদের ইচ্ছা, ঠিক আছে? তবে আমি মানে বইটা সাজেস্ট করি এই জন্য, বই পড়লে তোমাদের মানে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? বইটা পড়বা, আর যদি না পারো তাহলে তো পরে যখন বই কিনবা তখন পড়বা। এখন আমি যতটুকু পারি ছবি তুলে অঙ্কগুলো পাঠিয়ে দিই, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, কারণ সময়টা খুব খারাপ। হ্যাঁ, খুব ভালো থাকার চেষ্টা করবা, যতদূর বাইরে বের না হওয়া যায়। আর আমার জন্য দোয়া করবা যেন এই 4টা মাস সুস্থভাবে বেঁচে থাকে আর কি, ঠিক আছে? তোমরা ভালো থাকবে, হ্যাঁ? অবশ্যই আর ma'am. নেক্সট ক্লাস আমি আবার জানিয়ে দিব ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো, সাবধানে।